সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের সম্পাদকীয় বিষয় নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়করা, যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। নাহিদ আক্তারের নেতৃত্বে 151 সদস্যের কমিটি ঘোষণা, ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না, ঠাঁই হবে না ভারত পাকিস্তানপন্থী রাজনীতির। দলের দায়িত্ব নিয়েই নাহিদের হুঁশিয়ারি, সম্ভাবনার পথ ধরে এগিয়ে যাওয়ার আশা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে স্বাগত জানালেন রাজনীতিবিদরা। ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে জনগণের আশা পূরণে তরুণরা কাজ করবে বললেন তারা। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় পলাতক স্বৈরাচারীরা। গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচন চান তারেক রহমান। আগে বিচার, সংস্কার ও স্থানীয় ভোট দাবি জামায়াতের। রমজানের আগের মুহূর্তেই গরম নিত্যপণ্যের বাজার। সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। 7 দিনের মধ্যে স্বস্তি ফেরানোর আশা বাণিজ্য উপদেষ্টার। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। অনেক প্রত্যাশা, অনেক আশা, জনগণের প্রত্যাশার পাল্টাও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে একটি দল যাত্রা শুরু করলো। এই যাত্রাটা বা এই আত্মপ্রকাশটা কেমন হলো? সামনের কি চ্যালেঞ্জ বা সম্ভাবনা দেখছেন? প্রত্যাশা তো আমার ছিল, অনেকেরই ছিল। আমার সঙ্গে যাদের সঙ্গে আলাপ করেছি সবারই, অনেকেরই দেখলাম সবাই চায় যে একটা রাজনীতিতে একটা নতুন কিছু আসুক। কারণ আগে যে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের দেশে ছিল সবই তো মোটামুটি একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমরা প্রধান যে রাজনৈতিক দলগুলো দেখেছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই দুটোকেই প্রধান মনে করি যারা ছিল সারা দেশে। তাদের তো একই রকম, একই ধরনের চরিত্র। তো তার বাইরে যারা ভোটার, যারা সাধারণ মানুষ, যারা তাদের জন্য বেছে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল বলে আমার কাছে মনে হয় নাই কখনোই। সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা বিকল্প দল আমরা চেয়েছি, এবং সেটার শক্তিশালী মানুষের মধ্যে এই দলটাকে নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, এরকম দল তো আমরা চেয়েছি। তো সেরকম দল এটা হতে পারুক, এটা তো এই প্রত্যাশা আমার শুরু থেকে আছে। আমি এই দলটাকে নিয়ে আশাবাদী হতে চাই। সেই সঙ্গে মনে করেন আজকে যেভাবে উদ্বোধন হলো, কিছু কিছু জায়গায় আমার একটু আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে, সেগুলো নিয়ে হয়তো আলোচনা তো হবেই, আমি পরে বলবো। তবে যে জিনিসটা হলো যে সবাই কি এই দলটাকে কিভাবে নিচ্ছে, অথবা এই দলটাকে অ্যাকচুয়ালি কিংস পার্টি হতে যাচ্ছে কিনা, সরকারের সঙ্গে এই দলটার সম্পর্ক কতটা দৃঢ় আছে, সরকারকে এই দলটাকে সাহায্য করছে কিনা নানাভাবে, এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আছে। এই দলটার জন্য সামনের দিনগুলোতে আমি দু একজনের বক্তব্য শুনলাম, আমার কাছে ভালো লাগছে, আমি অস্বীকার করব না। যেমন হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন যে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, তারা কেন স্বপ্ন দেখতে পারবে না যে সে দেশের একদিন প্রধানমন্ত্রী হবে? আমাদের প্রচলিত রাজনীতিটা নাই, একদমই নাই। আমাকে ওই বংশে জন্মগ্রহণ করতে হবে, ওই পরিবারে জন্মগ্রহণ করতে হবে, না হলে আমার কোনো চান্স নাই। এই যে একটা ধারণা প্রচলিত, এই ধারণাটা তো খুবই মারাত্মক। গণতন্ত্রের জন্য এর চেয়ে ক্ষতিকর ধারণা আর হতে পারে না। যদি আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়াতেও দেখি, শ্রীলঙ্কাও দেখি, এগুলি চলে, বাট এটা উচিত না। দিস ইজ নট ডেমোক্রেসি। তো এই ধরনের একটা চিন্তা যখন ওনারা করছেন, এবং করাই স্বাভাবিক, কারণ এরা সবাই তো কোনো আপনার রাজবংশ থেকে আসে নাই, সবাই বিচ্ছিন্নভাবে স্টুডেন্ট, তারা আসছে, এবং এখানে অনেক আপনার সাধারণ ঘরের ছেলে মেয়েরাও আছে। কাজে তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমি অবশ্যই আশা করি, এবং তারা যদি এটা বাস্তবায়ন করতে পারে, আমি মনে করি আমাদের দেশ একটা জগদ্দল পাথরের হাত থেকে রেহাই পাবে আমাদের রাজনীতিগুলো। এটা হওয়া আমার জন্য প্রত্যাশিত, আমি এটা চাই। আমি পরিবারতন্ত্র পছন্দ করি না, আমি মনে করি সবারই সমান সুযোগ থাকা উচিত। এগুলো আমার কাছে আমি ভালো লাগছে। আবার নাহিদ ইসলাম বলেছেন যে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কিছু চাই না। এই দুটো যখন বলেন তখন আমার ভালো লাগে।
আবার দ্বিতীয়ত ভারতপন্থী কারা, আমরা তো জানি এইগুলো। ভারতপন্থী মানে আওয়ামী লীগ, হুম ঠিক আছে, আওয়ামী লীগ চায় না। পাকিস্তানপন্থী কারা, এটা কিন্তু ক্লিয়ার না, এটা কিন্তু ক্লিয়ার না আসলে পাকিস্তানপন্থী কারা। জামাত হতে পারে, যে জামাত ছাড়া তার কাউকে পাকিস্তান, বিএনপি পাকিস্তানপন্থী দল, এটা আমার কাছে মনে হয় না। হুম তাহলে তাহলে পাকিস্তানপন্থী কারা? আচ্ছা, পাকিস্তানপন্থী ভারতপন্থী নাই, তাহলে চীনপন্থীর ব্যাপারে কি হবে? বা আমেরিকা অথবা আমেরিকাপন্থী ব্যাপারে কি হবে? এগুলো কি থাকবে নাকি থাকবে না? এটা কি হওয়া যাবে কি যাবে না? যে এটা আমার কাছে খুব একটা খণ্ডিত স্টেটমেন্ট মনে হয়েছে, যে আরও ডিটেলে আরও, অথবা সংক্ষেপে একটা বলে দিলে হয়তো, আমরা কোনো বিদেশি প্রভুর অথবা বিদেশি কোনো শক্তির পন্থী হতে চাই না। কিন্তু তারা তারা তো টোটাল ভাবেই বলেছে তারা বাংলাদেশ পন্থী রাজনীতি করছে। তাহলে ওইটুকু উচ্চারণের দরকারটা কি? ভারত পাকিস্তানের নাম উচ্চারণের দরকারটা কি? ওটা তো একটা কথা বললেই তো হয়ে যায়, তাই না? কিন্তু এটা 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 ভালো। তারপরে আমি বলবো এগুলি মানে হয়তো মানে ধীরে ধীরে আরও আরও পরিশীলিত হবে, জি এগুলো হবে। কিন্তু সব মিলিয়ে এই মানে আজকের প্রোগ্রামটার ব্যাপারে আমার একটা বড় প্রশ্ন আছে, ওটা আমি শেষ দিকে করি, জি কারণ ওটা বললে সময় স্যার নষ্ট হবে। তুষার, যেই প্রসঙ্গটি মাসুদ কামাল ভাই বললেন, তারা আশাবাদী হতে চান, কিন্তু কিংস পার্টি হতে যাচ্ছে কিনা, সরকারের সহযোগিতা পাচ্ছে কিনা, এটি নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে। আপনার একটা লেখা পড়ছিলাম প্রথম আলোতে, আপনি লিখেছেন যে কিংস পার্টি গঠনের বাস্তবতা দেশে নেই, এটি একটু বলবেন। আর ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না। ভারতপন্থী তিনি ক্লিয়ারই করেছেন যে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে, পাকিস্তানপন্থী বলতে কাদেরকে বোঝানো হয়েছে, বা আমেরিকাপন্থী বা চীনপন্থী যারা রাজনীতি করে তাদের ঠাঁইটি কি বাংলাদেশে হবে কিনা? আপনাকে ধন্যবাদ এবং মাসুদ ভাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যেটা বললেন যে আমি একটা লিখেছি প্রথম আলোতে, সেটা হচ্ছে যে কিংস পার্টি গঠনের বাস্তবতা এই মুহূর্তে নাই। তার কারণ হচ্ছে যে এটা আমরা অনেক শুনতেছি, আমরা যখন থেকে রাজনৈতিক দল নিয়ে কাজ করছি তখন থেকে এই 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 কলের গান বেজে চলছে যে কিংস পার্টি হবে কিনা, কিংস পার্টি হবে কিনা, সরকারের সাথে সম্পর্ক কি। সরকারের সাথে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে সরকারের সাথে আমাদের সম্পর্ক আরও একটু আলগা হয়েছে। এই সরকারকে আমরা এখনও ওন করি, কারণ এটা তো সবার সরকার ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা এতদিন বলে এসেছি, সেখান থেকে আমরা খুব বেশি সরে আসছি না। কিন্তু সরকারি কোনো আনুকূল্য আমরা মানে যতটা কিনা এটাকে অ্যাজাম্পশন আকারে বা হাইপোথিসিস আকারে বলা হচ্ছে, কোথায় আমরা কতটুকু সরকারের সাহায্য নিয়েছি এটার ক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক বলতে দেখি নাই যে এই যে ওরা এই কাজগুলো সরকারের সহযোগিতা নিয়ে করছে। বরং আমি আপনাকে বলতে পারি সারা দেশে আমরা মাঠ প্রশাসনের ক্ষেত্রে অনেক জায়গায় আগ বাড়িয়ে প্রশাসনের অসহযোগিতা পাচ্ছি। যেমন ধরুন নরসিংদীর কথা আমি বলতে পারবো, যেহেতু ওটা আমার এলাকা, আমি ওখানে কিছু কাজ করি। ওখানে একজন ওসি ছাত্রদের ব্যাপারে ছাত্রদেরকে আলাদা করে কোনো হেল্প করছেন তা না, তিনি ছাত্রদের ব্যাপারে একটু স্নেহ পরবশ ছিলেন। তাকে বদলি করা হয়েছে বিএনপি নেতার পরামর্শে বা বিএনপি নেতার চাপে, ওখানকার বিএনপি নেতার চাপে। এরকম শ্রীমঙ্গলে ওখানকার যিনি ওসি তিনি আসলে বিএনপি নেতার সাথে আতাত করে আমাদের লোকজনকে মামলা দিয়ে শ্রীমঙ্গল ছাড়া করে রেখেছেন। সারা দেশের পিকচার মোটামুটি একই। এগুলো আমি খুব বেশি পুনরুক্তি করতে চাই না, কারণ এগুলো আপনারা জানেন না, আমি এটা বিশ্বাস করতে চাই না। ডিসি, এসপি, ইউএনওরা কী ধরনের এটা আপনারা জানেন, অবশ্যই নিশ্চয়ই জানেন। ফলে আমাদেরকে যেটা হচ্ছে কি, সব জায়গায় টলারেট করা হচ্ছে সর্বোচ্চ, খুব ওয়েলকামিং কিংবা আমাদেরকে আগ বাড়িয়ে কোনো হেল্প করছে। আপনি বিএনপির একটা মাঝারি পর্যায়ের নেতা কল করলে ওসি যেভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, আর আমাদের একজন সমন্বয়ক কল করলে অনেক সময় চিনতে পারে না, বা হয়তো অনেক সময় ভুয়া মামলা দিচ্ছে, সেটার ব্যাপারে গেলেও কোনো ধরনের হেল্প পায় না। আরও ব্রডার ওয়েতে কিংস পার্টি গঠনের বাস্তবতা আমি নেই এই কারণে বলেছি, কারণ হচ্ছে বিএনপি এবং অন্যান্য সিভিল সোসাইটির একটা অংশ এটাকে অনেক সময় 111-এর সাথে তুলনা করছে। বিএনপির থেকে আমরা প্রায় শুনছি যে -2 করা যাবে না। এখন যখন আপনি -2 বলেন তখন কি মুশকিল হয়, আপনি বলেন যে -1 অলরেডি ঘটে গেছে, মানে আওয়ামী লীগকে আপনি একটা ভিকটিমের মর্যাদা দেন আসলে, ঠিক আছে? এবং আপনি বলতে চান যে আমার সাথে একই ঘটনা ঘটতে যাচ্ছে, তো আপনি আওয়ামী লীগ এবং আপনাকে একই জায়গায় নিয়ে যান, একটা গণহত্যাকারী দল, এবং আপনি নিজেকে একই জায়গায় লোকেট করেন, সেটা আসলে ঠিক হয় না। এবং আরও ধরা যাক যে এই ছাত্র নেতাদের বা এই তরুণ নেতাদের, সবাই তো ছাত্র নেতাদের মধ্যে, তাদের এখনও যে পরিমাণ গ্রহণযোগ্যতা এবং যে পরিমাণ জনভিত্তি আছে, এবং যেভাবে তারা গত 4 মাস আপনাদের চোখের সামনে দল গঠনের প্রক্রিয়াটা আপনারা দেখেছেন, তারা কি প্রত্যেকটা ক্যাম্পেইন কিভাবে করেছে, জুলাই প্রক্লেমেশন নিয়ে, তারপরে যে আপনার চোখে নতুন বাংলাদেশ মানুষের কাছে গেছে, মানুষের ফিডব্যাক, এই গত 4-5 দিন ধরেও আপনারা প্রচার করলেন টেলিভিশনে এই দলের ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া কি। সেখানে আমরা মানুষকে দেখলাম যে মানুষ কিন্তু বলছে যে আসুক, তারা কি করবে আমরা দেখবো, আমরা দেখতে চাই, তারা জনগণের পক্ষে থাকবে, এই হচ্ছে মানুষের আশা প্রত্যাশা। আজকেও সারাদিন যে মিছিলগুলো এসেছে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা, দেখেন এরা এই জেনারেশনটাকে বুঝতে হেল্প করবে আপনাকে। এরা এই দলের মিছিল এসেছে কিন্তু বলতেছে দলের নেতৃত্বকে কিন্তু এই করতে হবে, দলের নেতৃত্ব যদি এই করে তাহলে আমরা সমর্থন দেবো, নাহলে দেবো না। একটা স্লোগান আপনি পাবেন না, নাহিদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নেই, এই টাইপের, যেটা অন্যান্য দলের সাধারণত ব্যক্তিকেন্দ্রিক স্লোগান। পুরো স্লোগানটাই হচ্ছে আসলে কর্মসূচি ভিত্তিক স্লোগান। ফলে এই জেনারেশনের টেম্পারমেন্ট আলাদা, তাদের ধরন আলাদা, চিন্তা ভাবনা আলাদা, এবং তারা আসলে এই দলটাকে একটা আহত মানে হুইল চেয়ারে এসেছে, তাকে হুইল চেয়ারে নিয়ে আসতে হয়েছে। তিনি এসে বলছেন যে এটা আমাদের দল,
তা আপনাদের এই ইমোশনটাকে বোঝা উচিত তাদেরকে। এটা তো সবাইকে শিখিয়ে দিয়ে পড়ে আনা হয়েছে, ব্যাপারটা একদমই তা না, ঠিক আছে? ফলে আমি মনে করি যে এত বিপুল জনভিত্তি নিয়ে কিংস পার্টি গঠন করার কোনো বাস্তবতাই নাই। এবং এই সরকার তো কোনো আসলে অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারী সরকার না যে তাকে আসলে নিজের ক্ষমতাটাকে বৈধতা দেওয়ার জন্য একটা কিংস পার্টি গঠন করে পাতানো একটা নির্বাচন দিয়ে ইলেকশনে যেতে হবে এবং সেখানে সংসদের মধ্যে একটা পাতানো দামি সংসদে আসলে ওই যে গত যে সরকারটা ছিল যেটা তার ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, সেটাকে তাকে আসলে বৈধতা দিতে হবে। এই ধরনের বাস্তবতা আমরা নাই। এবং এই উপদেষ্টাদের এই উপদেষ্টাদের একজনেরও এখন পর্যন্ত পলিটিক্যাল অ্যাম্বিশন পরবর্তীতে তারা মানে বোঝা যাচ্ছে না তাদের মুভে। ফলে আমি বলবো যে কিংস পার্টি আলোচনাটা একটা আমি আগেও বলেছি যে অপ্রাসঙ্গিক এবং ফাঁদ, আমরা এটাতে মানে ঢুকতে চাই না আর কি খুব বেশি। আপনার আরেকটা প্রশ্ন ছিল সম্ভবত ভারত পাকিস্তান বন্ধু, মানে অবভিয়াসলি আমরা আসলে মূল কথাটা হচ্ছে আপনি রাইটলি বলেছেন যে এটা তো উনি একটা স্টেজে পলিটিক্যাল সমাবেশের স্টেজে বলেছেন একটা উত্তেজনা এবং একটা রেটরিকের ব্যাপার আছে, কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে আপনি ঠিকই বলেছেন যে আমরা বাংলাদেশপন্থী একটা রাজনীতি করতে চাই। কারণ এই গণ অভ্যুত্থানটা আসলে আমেরিকার সহযোগিতায় কিংবা চীনের সহযোগিতায় কিংবা ভারত চায় নাই বলে হয় নাই এরকম কিন্তু না। জানুয়ারি পর্যন্ত আপনি দেখেছেন যে এখানে স্যাংশন কেন্দ্রিক একটা রাজনীতি ছিল, ভারত এটাকে কীভাবে আমেরিকাকে কন্টেইন করলো এগুলো আমরা জানি। ওই রাজনীতিটা চলে যাওয়ার পরে জুলাই মাসে কেউ কিন্তু স্পেকুলেট করতে পারে নাই যে এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে। ফলে এখান থেকে যে রাজনৈতিক দলটা আসছে তাদের পররাষ্ট্রনীতিটা হচ্ছে যে আমরা তো ভাই সবার সাথে আমাদের মিলেমিশে থাকতে হবে, আমরা একটা ছোট দেশ, পরাশক্তির চাপ আছে ইত্যাদি, এগুলো সামলেই চলতে হবে, কিন্তু কারোর কাছে আমি আমার আত্মমর্যাদা বিকিয়ে দেবো না এবং কোনো একটা দেশের সহযোগিতায় এখানে আমি ক্ষমতায় থাকবো না, যেটা আওয়ামী লীগ করেছে। পাকিস্তানপন্থী দল বলতে বা পাকিস্তান পন্থার রাজনীতি হবে কিনা এটা তো খুব পরিষ্কার যে এখানে আমাদের ব্যাপারে বারবার একটা জিনিস মানে বলতে চাওয়া হয়, একটা কালিমা লিপ্ত করতে চাওয়া হয় যে এরা কি আজকেও আমাকে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে 24 দিয়ে 71কে তারা রিপ্লেস করতে চায় কিনা। আমরা বারবার বলেছি যে 71 নন নেগোশিয়েবল এবং এখানে পাকিস্তানপন্থী রাজনীতি সেটা যে দলই করুক বা যে ব্যক্তি করুক, যে বাংলাদেশকে অস্বীকার করে যে রাজনীতি, এটাই পাকিস্তান পন্থার রাজনীতি। এই রাজনীতির কোনো জায়গা বাংলাদেশে নাই, একেবারে ভারতপন্থী রাজনীতির জায়গা নাই, যে কারণে পিন্ডি না ঢাকা যেমন স্লোগান ওঠে, দিল্লি না ঢাকা এই স্লোগান ওঠে। তো ওই কথাটাই নাহিদ ইসলাম বলেছেন। এর বাইরে অন্যান্য যে পরাশক্তিগুলো আছে, আমেরিকা বলেন কিংবা চীন বলেন, এদের সাথে আমাদের সম্পর্ক তো রাখতে হবে এই বিশ্ব বাস্তবতায়, কিন্তু আমরা তাদের পন্থী রাজনীতি করতে চাই না। মানে মার্কিনপন্থী, ইভেন এখানে তো মার্কিনপন্থী সুশীল সমাজও আছে, এগুলো তো আপনারা জানেন, 1/11 ঘটানোর চেষ্টা করা হয়েছে। আমরা এগুলোর থেকেও দূরে থেকে একটা নতুন ব্যবস্থা পরিবর্তনের রাজনীতি নিয়ে হাজির হয়েছি। এটা আসলে এই গ্রামারটা একটু নিউ, বুঝতে একটু টাইম লাগছে, কিন্তু আমি মনে করি ভাই যেটা বলেছেন আমি একমত যে আরও সামনে আস্তে আস্তে এটা স্পষ্ট হবে যে এই ছাত্ররা, এবং যখন তারা কর্মসূচি দেবে, আজকে তো একটা লিখিত ঘোষণাপত্র পড়েছে, সেখান থেকে অনেকটাই আঁচ করা যায় তাদের রাজনীতি, কিন্তু যখন তারা কর্মসূচিটা দেবে তারা বলেছে যে তারা রোজার মধ্যে 15 রোজার মধ্যে একটা আরেকটা প্রোগ্রাম করে ডেকে তারা আসলে কর্মসূচি ঘোষণা করবে, তাদের একটা ডিটেইল কর্মসূচি যে কী রাজনীতি তারা করবে, তখন আরও স্পষ্ট হবে এই দলের রাজনীতি। মাসুদ কামাল ভাই, এই দলটার প্রতি জনআকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে, সম্ভাবনাও আছে, সামনে চ্যালেঞ্জ কি দেখছেন? শুনেন, চ্যালেঞ্জ হলো জানেন, আওয়ামী লীগের বলেন তো সবচেয়ে মানে বড় ঝামেলাটা কী ছিল, আমি ওইভাবে দেখি সবচেয়ে বড় ঝামেলা ছিল আওয়ামী লীগের, আমি যা বলবো সেটাই ঠিক, আমি ছাড়া আর কেউ নাই, দেশ স্বাধীন করছে কে? আমার বাপ, আর কেউ না, বাদ বাকি যেগুলো মরছে ওগুলো হুদাই মরছে, আমার বাপ স্বাধীন করছে, তো আলোচনা নাই আর কোনো। দেশে বিদ্যুৎ দিছে কে? আমি দিছি, মোবাইলটাও আমি দিছি, বেশি কিছু বলে এবার বিদ্যুৎ কিন্তু অফ করে দিব, বুঝলেন ব্যাপারটা? সব আমি 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 আমরা চাই, আমরা দেশটা স্বাধীন করছি এ দেশের মানুষ। এই যে এককভাবে নিজের কাছে সবকিছু নিয়ে নেওয়ার যে প্রবণতাটা, এটা ছিল আওয়ামী লীগের একটা বড় ভুল। এটা হলো রক্তের মধ্যে হয়তো বা ছিল, আমি এটা অস্বীকার করবো না, ওই লাইনে আমি যাবো না, এটা মানে এমনি এমনি তো হয় না একটা জিনিস। আরেকটা জিনিস কি? দুর্নীতি, ব্যাপক দুর্নীতি। যত দুর্নীতিবাজ লোক সব ওখানে মৌমাছির মতো, ওই যে মৌমাছির মধ্যে এক রানী মৌমাছিকে কেন্দ্র করে সবাই ঘোরাফেরা করে না, ওখানেও একটা দুর্নীতি সবাই ওনাকে কেন্দ্র করে ছিল, এবং যার মতো যা ইচ্ছে দুর্নীতি করছে, দেশটাকে লুটপাট করছে। একটা প্রবাদ আছে গ্রামে, বুঝছেন, যে একটা মানুষকে তুমি চিনবা কিভাবে? চিনার উপায় হলো ও কার সঙ্গে ঘোরাফেরা করে এটা দেখো, ওর বন্ধু বান্ধব করে এটা দেখো, ওকে অর্থ সাহায্য কে করে এটা দেখো। যারা করে তারাই হলো গিয়া, ওইটা দেখে তুমি বুঝতে পারবা ওই লোকটা আসলে কেমন। কথা যখন বলে, ভালো কথা অনেকেই বলে, আওয়ামী লীগ কি কথাবার্তা খারাপ বলতো নাকি? 10 টাকা কেজি করে চাল দিব বলছে তো রে ভাই, দেখ আর না দেখ বলছে তো, বললে এর চেয়ে ভালো কথা আছে নাকি? এর চেয়ে আরামের কথা আর আছে যে সে 10 টাকা কেজি চাল দিব বলছে। বললো কি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো করলো কি। আমার একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন, এই অনুষ্ঠানটা দেখার পর কত লোক হয়েছে এই অনুষ্ঠানে? 1 লাখ 2 লাখ তারা দাবি করছে, আমার বিবেচনা 1 লাখ অথবা 1 লাখের একটু কম,
70-80 হাজার এরকম হবে, অনেক লোক, হিউজ লোক। কিন্তু আমার বন্ধু বান্ধব ওখানে আমি নিজে ওখানে যাইনি, আমার বন্ধু বান্ধব অনেকে গিয়েছে, যে তারা বলছে আমাকে ফিগারটা দিচ্ছে, আমাকে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি টিভি উঠে আমাকে দিছে। আমি মোটামুটি একটা ধারণা পাইছি 1 লাখ লোক। 1 লাখ লোকের একটা সমাবেশ ঢাকা শহরে করতে কত টাকা লাগে? দিস ইজ মাই বেসিক কোশ্চেন। টাকাটা আসলো কোত্থেকে? টাকাটা কি আসমানি উপায় আসছে? আসমানি উপায়ে টাকা আসে না। আসমানি উপায়ে ওহি আসতে পারে, টাকা আসে না। তো টাকাটা আসলো কোত্থেকে? টাকাটা কেউ না কেউ তাকে দিয়েছে, এদেরকে দিয়েছে। কারা দিয়েছে? কোনো বিশাল বড় লোক দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে? যদি সাধারণ মানুষ দেয়, কে কত দিয়েছে হিসাব দেন। আমি একটা হিসাব চাই। আমি একটা ঘটনা বলি আপনাকে। নতুন যখন একটা পার্টি কেউ করবে, মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকাবে। দিল্লিতে যখন নাকি কেজরিওয়াল যখন নাকি আম আদমি পার্টি করে, সে কোথা থেকে কত টাকা পাইছে সব হিসাব দিয়েছিল, এবং এটা পাবলিক ডোমেইনে ছিল যে আমাকে কে কত টাকা দিছে। ওখানে 10 রুপির হিসাবও ছিল। ওই হিসাবটা আমি চাই ভাই, আমার কথা পরিষ্কার। হিসাবটা আমি চাই এই কারণে, আমি জানতে চাই আপনার ইয়ার দোস্ত কারা। আমি জানতে চাই কারা কারা আপনাকে ভালোবাসে। আমি যদি দেখি দুষ্ট লোক আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা আপনি গ্রহণ করেন, তাহলে ওখানে আমি যাব না, তাহলে ওই এলাকায় আমি পা দেবো না, কারণ আপনি দুষ্ট লোক ইয়ার দোস্ত। তাহলে আপনার পক্ষে এর বাইরে যাইতে পারবেন না, কারণ এই দুষ্ট লোক আবার শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞা করছিল। কাজে এটা তো ভাই আমাকে বুঝতে হবে, আপনার ইয়ার দোস্তটা কে এটা আমাকে বুঝতে হবে। সেই হিসাবটা ওরা যদি দিতে না পারেন, যেমন নাহিদ ইসলাম একটা হিসাব দিছে, মানে আমি যার পণ্যায় হ্যাপি হয়েছি, যে আমি তো এটাই চাই। উনি বলছেন আমি দায়িত্ব নেওয়ার শুরুতে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, দায়িত্ব শেষ ছাড়ার সময় আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, আমি হ্যাপি। উনি বলেছেন আমার এই সময় আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা ভাই বোন কেউ কোনো প্রপার্টি কিনে নাই, বলেছেন তো। হয়তো পরে দেখা যাবে কিনেছে কি কিনেছে না, হয়তো কেউ জাজ করবে কি করবে না, সেটা অন্য ব্যাপার। জাজ হইতে থাক, আমার কোনো আপত্তি নাই, সবারই জাজ হওয়া উচিত। কিন্তু উনি তো বলেছেন, বলার সৎ সাহস তো না আছে। আমি এই সৎ সাহসটা ওনার দলের মধ্যে দেখতে চাই। ওনার দল হিসাব দিবে যে আমি কার কাছ থেকে কত টাকা পেয়েছি, কিভাবে আমি রূপায়ণ টাওয়ারের অফিস ভাড়া নিলাম, কিভাবে আমি ওই সমাবেশটা করলাম, কার কাছ থেকে কত টাকা আনছি, এবং সেই টাকা আমি কিভাবে খরচ করলাম। আপনি বলবেন আওয়ামী লীগ বিএনপি তো দেয় না। হ্যাঁ দেয় না, এই জন্যই তো ওই দলগুলিকে আমি ঘৃণা করি, এই জন্যই তো ওই দলগুলো আমি করি না, এই জন্যই তো আমি একটা বিকল্প দল খুঁজি। আর বিকল্প দল যদি ওই দলের মতো হয়, তাহলে আমি ওই দল চাই না। এই জায়গাটাতে আমার বক্তব্য। তুষার ভাই, এই যে প্রশ্নগুলো তিনি তুললেন, সেই প্রশ্নের উত্তর চাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এই দলে তো সাবেক শিবির আছে, বাম ঘরানার লোকজন আছে, বিভিন্ন মতবাদের লোক আছে। তো বিভিন্ন মত পথের লোক এই দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বা হবেন। তো তাদের মধ্যে ঐক্যটা ধরে রাখাটা আপনাদের কাছে চ্যালেঞ্জ মনে হয় কিনা? জি, ১ নম্বর কথা হচ্ছে আমরা জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে বলি, আমরা তো আপনি দেখবেন যে আমাদের ১৮৭ জন কেন্দ্রীয় সদস্য। তো প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে আছে, ছাত্র সংগঠন না। হ্যাঁ? এবং আমাদের এটা নিয়ম যে মাসিক আপনাকে ১,০০০ টাকা ন্যূনতম দিতে হবে। অনেকে ৫-৬ হাজার টাকা করেও দেয়। এটা আমাদের একটা আয়ের সোর্স রেগুলার। যেটাতে আমাদের অফিস খরচ এবং অফিসে প্রতিদিন কিছু টুকরা খরচ আছে এবং চলে যায়। আর এর বাইরে আমাদের একটা নিয়ম আছে যে আপনি যদি টক শো অ্যাটেন্ড করেন, তাহলে আপনাকে ওই টক শো সম্মানের অর্ধেক টাকা দিতে হবে। তা আমাদের এই থেকে মাসে ৮০,০০০ থেকে ১ লাখ টাকার মতো হয়, কারণ আমাদের অনেকে অনেক টক শোতে যায়, আমি প্রচুর যাই, এবং আমরা এটা মিটিংয়ের রেজলিউশন এগুলো দিয়ে আমাদের এই পর্যায়ে পর্যন্ত চলে গেছে। এর বাইরে আমরা কিছু ইভেন্ট করেছি। আমরা কিন্তু জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে খুব যে বড় খুব ইভেন্ট করেছি সেরকম না, ২ থেকে ৩টা ইভেন্ট বড় ছিল। সেগুলোর টাকা আমরা আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী, তারা ব্যক্তি হিসেবে, কোনো গ্রুপ টুপ এরকম না, ব্যক্তি হিসেবে তাদের একটু সচ্ছল মানুষ, তারা কেউ ১০,০০০ কেউ ২০,০০০ এরকম করে আমরা টাকা তুলেছি। ঠিক আছে? আর এই যে আজকের প্রোগ্রাম কিংবা এর আগে আমরা এরকম আরেকটা ৩১ মার্চের প্রোগ্রাম করেছিলাম, এইগুলো প্রোগ্রামের ক্ষেত্রে এটা মিক্সড হয়। মানে একটা হচ্ছে আমরা এখান থেকে যেমন টাকা তুলি, আরেকটা হচ্ছে বিভিন্ন জায়গায় ধরা যাক একটা অঞ্চল থেকে ২০টা বাস আসবে, ঠিক আছে? তো সেখান থেকে তারা হয়তো 10টা বাসের দায়িত্ব ওই এলাকার লোকজন নিচ্ছে এবং তারাও ওখান থেকে এইভাবেই টাকাটা তুলতেছে। কোনো অর্গানাইজার সচ্ছল, উনি নিজে টাকা দিচ্ছেন, ব্যবসা করেন, টাকা দিচ্ছেন, নিজেই করছেন, এরকম করে এগুলোর আমরা যেটা প্ল্যান করেছি জাতীয় নাগরিক কমিটির, তো একটা পর্বে মানে শেষ। আমি আহ্বান জানাচ্ছি অন রেকর্ড যে জাতীয় নাগরিক কমিটির যে ১৮৭ জন মেম্বার, নাহিদ ইসলাম তো তার একটা হিসাব দিয়েছেন এবং সেটা প্রশংসিত হয়েছে যথার্থই। জাতীয় নাগরিক কমিটির সদস্যদের একটা আপনি দুদককে বলেন যে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সম্পদের ৫ মাস আগের এবং পরের
সম্পদের একটা হিসাব যেন তারা করে দুদক, ঠিক আছে, এবং কারো কি অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি হয়েছে কিনা, অর্থ সম্পদ বেড়েছে কিনা, এটা একটা হতে পারে। আমি এটা মানে ওপেনলি বলতেছি এবং আহ্বান জানাচ্ছি এটা যেন এটা করা উচিত। এবং রাজনৈতিক এবং জাতীয় নাগরিক কমিটির ৫-৬ মাসের যে ফাইন্যান্স, এটা আমরা মানে এটা ইতিমধ্যে আমাদের এটা গৃহীত সিদ্ধান্ত। যেহেতু আমাদের আহ্বায়ক তিনি আরও ১৫ দিন আহ্বায়ক থাকতে পারবেন, কারণ তিনি তো নতুন রাজনৈতিক দলে গেছেন, তারা এটা আমরা একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি তিনি আর ১৫ দিন, যেহেতু এটা আবার একটু পুনর্গঠন করতে হবে, তিনি সহ তার বাকি ৩ জন তারা অনানুষ্ঠানিকভাবে থাকবেন। এবং ইন দ্য মিন টাইম আমরা আসলে একটা গত ৫ মাসের আমাদের ফাইন্যান্স আয় ব্যয়ের হিসাব এটা আমরা একটা সংবাদ সম্মেলন করে মানে সবার সামনে হাজির করবো। এটা আমাদের ইতিমধ্যেই মাসুদ ভাই প্রসঙ্গটা তুলেছেন এবং আগেও এগুলো বলেছেন। আমরা এগুলোতে মনে করি যে এই চাপগুলো এগুলো আমাদের কাছে এই দাবিগুলো থাকা উচিত এবং এটা আমরা গত পরশুদিনের মিটিংয়ের সর্বশেষ যে সাধারণ সভা ছিল সেখানে নেওয়া এটা গৃহীত সিদ্ধান্ত যে আমরা এটা রোজার মধ্যেই এই কাজটা করে ফেলবো আর কি। আর পরবর্তী যে রাজনৈতিক দল তার আর্থিক লেনদেন কীভাবে হবে সেটার ক্ষেত্রে একটা ফাইন্যান্স পলিসি ইতিমধ্যে এই সংগঠনে প্রস্তাবিত হয়েছে। কোথা থেকে আমরা ওয়েবসাইটের মধ্য দিয়ে এই কাজটা করতে চাই যে আয় ব্যয়টা যেন স্বচ্ছতা যেন থাকে। আম আদমির কথা ভাই বলেছেন, আমরা মূলত ক্রাউড ফান্ডিংটাকেই প্রধানত মডেল হিসেবে ভাবছি এবং প্রবাসীদের কাছ থেকে টাকা যে মানে যারা একেবারেই মানে আপনি টাকা পাঠালে আপনি দেখবেন যে টাকাটা কোন চ্যানেলে ঢুকলো এবং কোন খাতে খরচ হচ্ছে, এই একটা মডেল আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। এভাবে আমরা এখন পর্যন্ত চলছি। এর বাইরে এখনো পর্যন্ত আমাদের খুব বড় কোনো মানে অনেক কোটি কোটি টাকার দরকার পড়ে নেই, হয়তো সামনে পড়বে, তখন সেটা নেওয়ার কথা আমাদেরকে ভাবতে হবে। আমার কাছে একটা মডেল আছে, যেমন মুসলিম লীগের ক্ষেত্রে আবুল হাসিম সাহেব একটা কাজ করেছিলেন। উনি ওই আমলে 10 লক্ষ টাকা 10 লক্ষ মেম্বার উনি জোগাড় করেছেন যারা নিয়মিত টাকা দিত, চারা না হলেও দিত আর কি, ঠিক আছে। তা আমার কাছে আমি এটা দলের মধ্যে প্রস্তাব করেছি, নিশ্চয়ই এটা নিয়ে আমরা আরও ভাববো যে যদি আমরা ধরুন 10 লক্ষ লোকই 10 লক্ষ লোক মাসে 10 টাকা করে দিবে, এই একটা মডেল যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে তো 1 কোটি টাকা এখানে। হ্যাঁ, সো আমরা এটা নিয়ে ভাবছি। দেখেন আমাদের এবং সদস্যদের চাঁদা আমাদের কিন্তু জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে 350 থানা কমিটি আছে, এমন কমিটি আছে যেখানে 1200 হলো সদস্য মেম্বার। তো আমরা এটা চাঁদা মাসিক চাঁদা 30 টাকা ধরেন, সদস্যদের 30 টাকা মাসিক চাঁদা, এবং আমাদের সদস্য মনে হয় সব মিলে সারা বাংলাদেশে লক্ষাধিক 1 লক্ষের বেশি। তো এদের 30 টাকা করে চাঁদা আমরা ধরতে পারি। আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি 50 টাকা চাঁদা ধরতে পারি, 100 টাকা চাঁদা আজকের যুগে খুব বেশি কিছু না, 100 টাকা চাঁদা হতে পারে। এটা তারা মাসে দিবে এবং এটা ম্যান্ডেটরি, যদি কেউ 2 মাস চাঁদা না দেয় তাহলে সদস্যপদ স্থগিত হবে। এগুলো গঠনতন্ত্রে আসছে, আমি আপনাকে খসড়া যেগুলো হচ্ছে সেটা আমি আপনাকে বললাম। তো এইটাও কিন্তু একটা আর্নিং সোর্স হবে, এগুলো আমরা ভাবতেছি আর কি। সব কিছু এর মধ্যে চলছে। রাজনৈতিক দলটা মাত্র তো হলো এবং রোজার মাসটা একটু ঢিমে তালে যাবে সঙ্গত কারণেই। রোজার পর থেকে আপনারা এগুলো আশা করি যে আপনাদের প্রথম কর্মসূচিটা কি দিয়ে শুরু হতে পারে? এটা নিয়ে তো এখনো তো দল তো বসে নাই, মাত্র আজকে কমিটি হলো। কিন্তু রোজার মধ্যে আমরা চাই যে রোজার মধ্যে আমরা একটু সংগঠনটাকে একটু গুছিয়ে নেব এবং গঠনতন্ত্রটা কর্মসূচি এবং গঠনতন্ত্রটা এর মধ্যে করতে চাই। মানে আমরা তো আজকে একটা ঘোষণাপত্র পাঠ করলাম, এই ঘোষণাপত্রের সাথে সঙ্গতিপূর্ণ একটা কর্মসূচি করার দায় আমাদের আছে এবং সেটা আমরা রোজার মধ্যেই যদি জাতির সামনে হাজির করতে পারি সবচেয়ে ভালো হয়। এবং গঠনতন্ত্রটাও দল কীভাবে চলবে, শৃঙ্খলা সহ অন্যান্য জিনিস রোজার মধ্যে আসলে এরকমই চলবে। আর হয়তো সর্বোচ্চ আমরা একটা ইফতার আয়োজন করতে পারি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটি মেম্বারদের সাথে, এটা বাংলাদেশের একটা রেওয়াজ, হয়তো সেটা আমরা করবো আর কি। জি, মাসুদ কামাল ভাই যদি আর কিছু না খুব ভালো, আমি ওর প্রস্তাবগুলো শুনে আমি খুব খুশি হইলাম। তারা যদি এটা করে ভালো, কিন্তু যেগুলো খরচ হয়েছে তারও হিসাব আমার দরকার। আমি জানতে চাই একজন পাবলিক হিসাবে, আমি মনে করি এটা খুব জরুরি। কারণ তারা যদি শুরুটা ভালো করতে পারে তাহলে কিন্তু মানুষের মধ্যে চিন্তা চেঞ্জ হয়ে যাবে, আমূল চেঞ্জ। মানুষ কিন্তু ভাববে যে বাহ, আমরা একটা পলিটিক্যাল পার্টি পেয়েছি যে পার্টিটা হিসাব দেয়, পাবলিককে তার মালিক মনে করে, পাবলিকের কাছে তারা যায় যে পাবলিক আমাকে যা বলবে, পাবলিকের কাছে আমার ট্রান্সপারেন্সি আমি তুলে ধরলাম। দেখেন, ট্রান্সপারেন্সির উপরে কোনো পলিসি হতে পারে না। আমি ট্রান্সপারেন্ট, এই যে বলতে পারার যে সাহস, এটাই হলো গিয়ে সবচেয়ে বড় সাহস। এটা যারা করতে পারে, আমি ওইটা করব না, আমি দুর্নীতি করব না এবং সারাদিন এটাই করি, এটা দরকার নাই। অনেক লোককে দেখবেন আপনি বাংলাদেশে, দেখবেন যে শুক্রবার দিন বাংলাদেশের রাজপথে হাঁটতে পারবেন না, জুম্মা নামাজের জামাত রাজপথে চলে আসে, আবার দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হই। কেন হই? তার মানে ওইগুলি যারা করে তারা মানতেছে না। আমরা যদি এই কাজটা করতে পারি, এর চেয়ে ভালো কিছু নাই, আমি হ্যাপি হব। এবং আমি তো বললাম যে এই দলকে আমি পছন্দ করতে চাই। আমি তো কোথাও কোথাও ভোট দিব রে ভাই, আমি তো কোথাও কোথাও ভোট দিব। আমি আপনাকে বলি আজকে এখানে প্রশ্ন বলে কোনো সমস্যা নেই। আমার জীবনে আমি কখনো ধানের শীষেও ভোট দিই নাই, নৌকা মার্কেও ভোট দিই নাই, আমরা এই জীবনে দিই নাই। খালি 2018 সালে আমার ভোটটা নৌকায় চলে গিয়েছিল, আমি দেই নাই। এই যে আপনার আইডিয়াল স্কুলের এখানে, হ্যাঁ ওই গল্প শুনেছেন, চলে গেছে, এই আপনাকে দেন দিয়ে দিছে। কারণ আমার নামে তো হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, কি করা যাবে আর। আমি কখনো দেই নাই ভোট, কারণ আমি
আমার মনে হয় নাই যে এই পার্টিগুলি আমার চিন্তাকে ধারণ করে। তো আমি তো এমন একটা পার্টি চাই যারা ট্রান্সপারেন্ট। আপনি আমার বাসায় আসেন, যে কোনো আপনার কোনো দুধগুলো খাওয়ার দরকার নাই, বলেন যে আপনি ইনকাম কি, আমি বলে দেবো আপনার ইনকাম কি, ব্যাংক অ্যাকাউন্ট চান আমি দিয়ে দেবো আপনাকে, যান খুঁজেন দেখেন কি আছে। ট্রান্সপারেন্সি হলো সবচেয়ে বড় বল, ওইটা থাকতে হবে ভাই। জি। কেউ যেন আঙুল তুলতে না পারে। আমি একটা শেষ কথা বলে শেষ করি আপনাকে। এই যে ও বললো জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে, আমরা কিংস পার্টি না, কিন্তু দেখেন আমি এটাকে এখনো কিংস পার্টি মনে করি। কেন মনে করি? সে আলোচনা লম্বা আলাপ, আলোচনা আপাতত যাচ্ছে না। খালি একটা উদাহরণ দিয়ে বলি, আজকে মিটিং নিয়ে এদের লোককে বিভিন্ন জেলার থেকে আনার জন্য জেলা প্রশাসনকে বাস রিকুইজিশন করে নাই। আমার কাছে অন্তত 3টা প্রমাণ আছে, ওই চিঠির কপিও আমার কাছে আছে, জি, চার নাম দিয়ে দেবো। কামাল ভাই আমাদের সময় একেবারে শেষ, 30 সেকেন্ডে। হ্যাঁ, না এটা আমি জানা নাই আমার, ঠিক আছে। এটা কিন্তু এটার কারণে আমরা যদি জাম্প করি যেটা কিংস পার্টি, সেটা ঠিক হবে কিনা এটা একটা ব্যাপার আছে। সারা দেশ থেকে ধরা যাক বাসের মালিকদের সাথে জেলা প্রশাসকদের একটা সম্পর্ক থাকে, তারা না বললে অনেক সময় কোথায় যাচ্ছে আপনি জানেন, বাংলাদেশে এর আগে সমাবেশের ক্ষেত্রে পুলিশ কিভাবে এরকম বাস আসতে দেওয়ার ক্ষেত্রে বাধা দিত, সেরকম কোনো কোথাও কিছু ঘটেছে কিনা আমার এই মুহূর্তে জানা নেই, এটা আমি খোঁজ নেব। যদি ভাই প্রসঙ্গটা তুলেছেন ভালো হয়েছে, কিন্তু এটা থেকে আমি মনে করি না যে অত বড় সিদ্ধান্তে জাম্প করা যায়। এবং কিংস পার্টি তো মানে এটা আমার কাছে সবসময় খুব অবাক লাগে এই কথাটা আসলে। যাই হোক, এখন জি, এটা নিয়ে দুজনকেই খুব বেশি ধন্যবাদ বলতে জানিয়ে চাচ্ছি না। শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।